আপনাদের সবাইকে পুনরায় এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে স্বাগত জানাই। হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে উইকেন্ডে ঘুরে আসতে পারেন এই 3টি জায়গা থেকে। তাই হাওড়া স্টেশন থেকে 10 টাকার টিকিট কেটে আমাদের এবারের গন্তব্য ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে 10 টাকার বিনিময়ে টোটোতে চেপে চলে আসুন প্রথমে ব্যান্ডেল চার্চে। আসুন এবারে একটু ব্যান্ডেল চার্চের সম্বন্ধে জেনে নেওয়া যাক। ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত এই ব্যান্ডেল চার্চটি পশ্চিমবঙ্গের অন্যতম পুরানো একটি চার্চ। এই চার্চটি মাদার মেরির উদ্দেশ্যে সমর্পিত। 16শো শতাব্দীর প্রথম থেকে পর্তুগিজরা ব্যান্ডেলকে তাদের বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে পর্তুগিজরা মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই ব্যান্ডেলে একটি নগর ও দুর্গ নির্মাণ করার জন্য অনুমতি পায়। অবশেষে 1599 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এই ব্যান্ডেল চার্চটি, এবং যার অনুমোদন দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের রানী কুইন এলিজাবেথ। তার সাথে চলে সেই সময়ের আঞ্চলিক মানুষদের ধর্মান্তকরণের কাজ। সেই সময় প্রায় 5000 মানুষকে এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। 1632 সালে হুগলির মুড়েদের দ্বারা এই চার্চটি সম্পূর্ণভাবে ভস্মীভূত করে ধ্বংস করা হয়েছিল। আবার 1660 খ্রিস্টাব্দে এই চার্চটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল। চার্চের ঠিক পাশেই আছে এখানকার ক্যাথলিকদের কবরস্থান। এটি হচ্ছে চার্চের উপরিভাগ থেকে গঙ্গার দিকের দৃশ্য। এবারে চলে এসেছি প্রার্থনা কক্ষে। আর দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক জাহাজের মাস্তুলটি। ব্যান্ডেল চার্চের সামনে থেকেই 10 টাকা দিয়ে টোটো গাড়ি চেপে আমরা এবার চলে যাব চুঁচুড়ার ইমামবাড়াতে। হুগলির ইমামবাড়ার প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ মহসিন, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 1841 সালে এবং সম্পন্ন হয়েছিল 1861 সালে। সাধারণত এটি একটি হলো মুসলিম স্থাপত্য। এই মুসলিম স্থাপত্যের প্রবেশদ্বারে রয়েছে উপরিভাগে একটি ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার আজও ঘণ্টা বাজার মাধ্যমে সঠিক সময়কে নির্দেশ দেয়। এখন এই মুহূর্তে চলে এসেছি ক্লক টাওয়ারের একদম উপরিভাগে। আর এই ক্লক টাওয়ারের উপরিভাগের জানলা দিয়ে নিচের ইমামবাড়া আর তার পাশে প্রবাহিত হুগলি নদীর সৌন্দর্যটাকে আপনি দু চোখ ভরে বহু উঁচু থেকে দেখতে পাবেন। ঘড়িতে সময় এখন বিকাল 5টা, তাই ঘন্টা বাজাবার মাধ্যমে 5 বার ঘন্টার গায়ে আঘাত করা হলো। এটাই হলো এই ক্লক টাওয়ারের বৈশিষ্ট্য। আর এই পদ্ধতিটা চলে পুরোটাই যান্ত্রিকভাবে। এই স্থাপত্যের গায়ে কোরআন খোদাই করা আছে জটিল ভাষায়। এখন যাচ্ছি ইমামবাড়ার পিছনে অর্থাৎ গঙ্গা নদীর পাড়ে অবস্থিত সূর্যঘড়ি দেখতে। মাটির উপর সঠিক কৌণিক বিন্দুতে অবস্থিত এই সূর্যঘড়ি সূর্যের আলোর প্রকাশ অনুযায়ী সঠিক সময় নির্দেশ করে, অর্থাৎ নির্দিষ্ট সময় অনুযায়ী সূর্যের আলোর নরণচরণের যে প্রকাশটা পড়ে সূর্যঘড়িতে, সেখান থেকেই সঠিক সময়টা পাওয়া যায়।
তারপরে চুঁচুড়ার লঞ্চঘাট থেকে 5 টাকার টিকিট কেটেই চলে এলাম ওপারে নৈহাটিতে। আর নৈহাটি মানেই এখন একটাই নাম, সেটা হলো বড়মা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়মার মন্দিরের একদম সন্নিকটে। বড়মার মন্দিরের একটাই স্লোগান, ধর্ম হোক যার যার, উৎসব সবার। চলুন এবার বড়মাকে দর্শন করে নেওয়া যাক। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। কালী পুজোর সময় ঠিক এই জায়গাটিতেই পূজিত হয় বড়মার 21 ফুটের মাটির মূর্তি। সেই সময় মন্দিরের দর্শন বন্ধ থাকে, চলে বাইরে থেকেই বড় মায়ের বিশাল পুজো। বর্তমানে নৈহাটির বড়মার মন্দির প্রাঙ্গণ চত্বরটি বড়মার মহিমার জন্য সুপ্রসিদ্ধ তীর্থক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে এবং বহুমুখে তার লীলার কথা প্রচারিত হওয়ায় এক পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছে এই নৈহাটি। তাহলে আর দেরি কেন, আর কিসের চিন্তা ভাবনা? কলকাতা থেকে সামান্য দূরত্ব গেলেই পেয়ে যাবেন একই সাথে একই দিনে কিছু ঘন্টার ব্যবধানে এই 3টি জায়গার দর্শন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।